ছোট শিশু, তাদের পরীক্ষা দিতে হয়। যে স্কুলেই যায়নি কখনো, তাকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। মানে এটা তো অদ্ভুত ব্যাপার। আমরা তো রাত 12টা পার করে ফেলেছি, তার মানে গতকাল বলতে পারি। গতকালের দিনের সবচেয়ে বড় ঘটনা একটা হচ্ছে, একটা দীর্ঘ সময় যে প্রক্রিয়ার মধ্যে আমরা ছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে এলাম। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এখন আর লটারি হবে না, ভর্তি পরীক্ষা দিয়ে যেতে হবে। মূল্যায়নটা করবেন, সিদ্ধান্তটা কেমন হলো? আসলে সব সিদ্ধান্তই ভালো যদি তার সুষ্ঠু প্রয়োগ হয় এবং তার সুফল পাওয়া যায়। লটারি করা হয়েছিল, সেটাও কিন্তু একটা উদ্বেগ থেকে, যে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়, ছোট্ট ছোট্ট শিশু, তাদের পরীক্ষা দিতে হয়। যে স্কুলেই যায়নি কখনো, তাকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। মানে এটা তো অদ্ভুত ব্যাপার। পৃথিবীর অন্য দেশে আছে কিনা জানি না, কিন্তু সেই পদ্ধতি চালু করেছে। এই দুটোর বাইরে যে পদ্ধতি করা যেতে পারে, এখানে একজন শিক্ষাবিদ আছেন, যে আমরা ঢাকা শহরে এই লটারি তো বাইরে অন্য অন্য জায়গায় হয়নি, বা বড় শহরগুলো ছাড়া, বড় মেট্রোপলিটন সিটি ছাড়া অন্য জায়গায় লটারি প্রশ্ন আসে না, কারণ সেখানে শিক্ষার্থী পাওয়া যায় না সরকারি স্কুলের জন্য। যেটা পদ্ধতি, যেটি আইডিয়াল বা আদর্শ পরিকল্পনা হচ্ছে এলাকাভিত্তিক শিশুদের জন্য ভালো স্কুল করা, এবং এলাকার শিশু এলাকায় থাকবে। না হলে ধানমন্ডির বাচ্চা উত্তরায় পড়বে, উত্তরার বাচ্চা পুরানো ঢাকায় পড়বে, বা পুরানো ঢাকার বাচ্চা গুলশান বনানীতে পড়বে। তাহলে আপনি শুধু তার মানসিক শারীরিক পরিশ্রম তো আছেই, ব্যয় আছে, ঢাকা শহরের যানজট আছে, এগুলো এড়ানো যায়। আর যদি উত্তরা একটা ভালো স্কুল হয়, কেন ধানমন্ডিতে হবে না? ধানমন্ডিতে একটা ভালো স্কুল হলে কেন রামপুরায় হবে না? আমরা যদি এরকম আমরা শিক্ষাটাকে যদি শুধু সরকারি প্রশাসনিক কাজ ভাবি, তাহলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে না। এটার মধ্যেও যেমন অনেক এই লটারি চালুর আগে তো বহু বছর ধরে পরীক্ষাই ছিল। তা পরীক্ষা দিতে যে এই সমস্যাগুলো যে হয়েছে, আবার পরীক্ষা একটা, বাংলাদেশে পরীক্ষা মানেই হচ্ছে কোচিং, পরীক্ষা মানেই হচ্ছে নোটবুক, পরীক্ষা মানেই হচ্ছে বাড়তি হয়রানি। প্রথমত হচ্ছে যে অনেক দেশে তো পরীক্ষাই নাই, অন্তত শিশুদের জন্য। আমাদের এত পরীক্ষা চাপানো হয়, এত বই চাপানো হয়, যে তারা নিজেদের মানসিক একদম। আপনি যে পরামর্শটা দিলেন সেটা নিয়ে একটু কথা বলি। প্রফেসর হাসান আলী, আপনি শুনলেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান বলছিলেন যে একটা সময় ছিল যখন ভর্তি পরীক্ষা দিয়ে যেতে হতো, তখন এই প্রশ্নটা উঠতো যে শিক্ষার্থীরা কখন স্কুলে পা রাখেনি, তারা কি ভর্তি পরীক্ষা দিবে, তাদের মেধা কি আসলে ভর্তি পরীক্ষা দিয়ে বের করা সম্ভব কিনা। তারপর যখন লটারি হলো, সেটা তখন আরো অমানবিক হয়ে উঠলো, কারণ অনেক শিক্ষার্থী যারা লটারিতে টিকলো না, তারা খুব ডিমোরালাইজ হতেন, হীনমন্যতায় ভুগতেন। এই কারণে এটা করার কথাও উনি বলছিলেন, যে এলাকা ভিত্তিক যদি এরকম ব্যবস্থা হয়, যে মিরপুরে তিনি মিরপুরে, যিনি ধানমন্ডিতে তিনি ধানমন্ডিতেই পড়াশোনা করবেন। কি বলবেন, আসলে কোন রকমের সমাধান সেটা করা যেতে পারে কিনা? আমাকে বলছেন কি? জি, আমি আপনাকে বলছি। জি, দেখেন, আমি গতকালকে রাত থেকে ভাবছিলাম যে এই যখন যে প্রশ্নটি উত্থাপিত হলো, শিক্ষামন্ত্রীর কাছে সম্ভবত কোনো এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে, এবং সেই পদ্ধতিতে আমাকেও খুব অবাক করে। দেখেন, এই 24 জুলাইয়ের পরে সৌরভ ভাই মুক্ত মনে কথা বলছেন, আমি নির্ভয়ে কথা বলছি, আপনারা নির্ভয়ে আমাদের মতো ডাকতে পারছেন। না সৌরভ ভাই, আপনি করেছেন, আমাদের জন্য সমস্যা ছিল। সৌরভ ভাই, আপনি করেছেন। এই 71 টিভি আমাদেরকে ডাকেনি তো 18 বছর, চেহারাও দেখাতে পারিনি, এটা তো বাস্তবতা। এই জায়গাতে আপনি পেরেছেন, আমরা পারিনি। আপনি সৌভাগ্যবান, আমি দুর্ভাগ্যবান। আমি যে কথাটি বলছিলাম, যে সেই জায়গাতে শিক্ষা ব্যবস্থা নিয়ে কালকে একটু চিন্তা করলাম যে এমনটি হলো কেন। আপনি যেটা বলছেন আপনার সাথে সম্পূর্ণ আমি একমত। তার চেয়েও ভয়াবহ যে চিত্রটি, সৌরভ ভাই, আমাদের দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা বহুধা বিভক্ত। সরকারি প্রাথমিক স্কুল আছে, কিন্ডারগার্টেন আছে, ইংলিশ মিডিয়াম আছে, ইবতেদায়ী মাদ্রাসা আছে। আমি যদি মোটা দাগে এই 4টা নিয়েও আলোচনা করি, রাষ্ট্রীয়ভাবে তো আমি যে বিভাজন তৈরি করছি। আমি এই জায়গাটাতে ছোট করে একটু থামাই। এই পর্যায়ে যুক্ত হয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ। ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, আপনি বলছিলেন শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার নতুন একটা ভাবনার কথা। এটা একটু শেয়ার করবেন, সাথে বলবেন এখন যে সিদ্ধান্ত এলো তাতে কোচিং, বাণিজ্য, নোট বই এগুলো আবার প্রসার ঘটে যাবে কিনা? জি,
কোচিং বাণিজ্য, নোট বই এগুলা ভর্তি পরীক্ষা ছিল না বলে বন্ধ হয়ে গেছে এমনটি নয়। আমি আমার নিজের কথা বলতে বলতে পারি যে আমার ছেলে একটি কলেজে পড়ে, আমি নাম বলবো না, জি কিন্তু সেই ছেলেটিকে আবারও দিনে 6 বার মাস্টারের কাছে যেতে হয়, কোচিং এ যেতে হয়, বা ওই টিচারের কাছে যেতে হয়, টিউটরের কাছে যেতে হয় তার লেখাপড়াকে করার জন্য। তার মানেটা কোথায়? গোড়াতেই গলত যে ক্লাসরুমে যদি ভালোভাবে যদি পড়ানো হয় তাহলে আমার সন্তানকে কেন আবার দিনে 6 বার কোচিং এর জন্য যেতে হচ্ছে? অতএব এটা বিদ্যমান ছিল, সংকট সেই জায়গায় নয়। সংকট জায়গা হলো যে 24-এ বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য মুগ্ধরা রক্ত দিল, সাইদরা জীবন দিল, যাদের রক্তের মধ্য দিয়ে এরকম একটি মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হলো, জি সেরকম একটি জায়গায় দাঁড়িয়ে এই পরীক্ষা পদ্ধতি এটি বড় সংকটের জায়গা নয়। সংকটের জায়গা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার সিস্টেমের সংকট। আমি আপনাকে বলতাম যে আমি বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর, আমি চাই আমার সন্তানটি ঢাকা মেডিকেল কলেজে পড়ুক, কিন্তু আমি যখন একজন এই মেডিকেল শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, তখন বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজটাকে ঢাকা মেডিকেল কলেজে উন্নীত করার চেষ্টাটা আমি করছি না। আমি মন্ত্রী মহোদয়, আমি চাই আমার সন্তানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুক, কিন্তু আমি যখন শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত তখন আমি ওই উদ্যোগটা দেখি না যে ওই নওগাঁ বিশ্ববিদ্যালয়টাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ তৈরি করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলা করা দরকার সেগুলো আমি না, করছি না। সেগুলো আমি সেগুলো একটা যখন আলাপ, এটা প্রাথমিক একটা বড় বিদ্যালয়, আলাপের জায়গা। আপনি শুধু আমাকে এটুকু বলবেন, আমি ছোট ছোট শিক্ষার্থীদের জন্য বিকল্প আর কি করতে পারতাম ভর্তি পরীক্ষা কিংবা লটারি দেখেন, বাদে? ছোট ছোট ছাত্রদের শিক্ষার্থীর জন্য এত করতে পারতাম যে আমরা এক্সপেরিমেন্টটা দয়া করে বন্ধ করি। এই যে ভর্তি কি পদ্ধতিতে হবে বা হবে না, এটা প্রত্যেক 1 বছর পর পর বা সরকার বদল হলে যে এক্সপেরিমেন্ট করব, কখনো লটারি কখনো পরীক্ষা, দয়া করে ছাত্রদেরকে এই গিনিপিগ না ভাবিয়ে একটা সার্বজনীন একটি পদ্ধতি তৈরি করা দরকার এই ভর্তির ক্ষেত্রে। এক, 2 নম্বর যে বিষয়টি হলো এই যে বহুধা বিভক্ত প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থাটা, আমি যদি ফিনল্যান্ডের এক্সাম্পল আপনাকে দিই, তাদের কিন্তু একমুখী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং বিশ্বে এখন সবচেয়ে মানসম্মত এবং মার্জিত এবং গৃহীত প্রাথমিক শিক্ষা কিন্তু ফিনল্যান্ডে। আমরা সেটাকে মডেল করতে পারি। এবং আচ্ছা। এই যে আমি যেটা বললাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইংলিশ মাধ্যম, ইবতেদায়ী মাদ্রাসা, আরো যে সিস্টেম গুলো আছে, যারা সবাই প্রাথমিক শিক্ষা দেয়, সেই শিক্ষাগুলোকে একটা আমব্রেলার নিচে আনা উচিত এবং যেন আমার সন্তানকে আমি যে পদ্ধতিতেই দেই না কেন, যে স্কুলেই দেই না কেন, আমি যেন ওই একই ধাঁচের শিক্ষা বুঝতে পারছি। ব্যবস্থায় এটা আমার এটা আমরা সন্তান প্রায় গড়ে সময় উঠছে, কয়েক দশক এইটুকু ধরেই আমরা চাই। আমরা আসলে এই দাবিটা, এই সলিউশনটার কথা আমরা শুনে থাকি যে সব শিক্ষামুখী আসলে একমুখী হওয়াটা প্রয়োজন, যাতে করে সবাই ভাবনার জায়গাটা, পরিকল্পনার জায়গাটা আরো নিখুঁতভাবে করতে পারে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী আমাদের সঙ্গে ছিলেন।